হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সলভ করব ক্যামব্রিজ 18-এর টেস্ট 2 রিডিং প্যাসেজ 1। আজকে আমরা মূলত সলভ করব হচ্ছে ট্রু ফলস নট গিভেন কোশ্চিন টাইপ। সো আমরা পূর্বের ক্লাসে সলভ করেছি গ্যাপ ফিল। সো পূর্বের ক্লাসটি যারা দেখেননি দেখে ফেলতে পারেন। এখন আমরা সলভ করব ট্রু ফলস নট গিভেন। এবং ক্লাস শুরু করার আগে একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন, তাহলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। আচ্ছা, এখন ট্রু ফলস নট গিভেন সলভ করার যে টেকনিক্সটা, সেটা হচ্ছে আমরা সবচেয়ে সহজ যে কিওয়ার্ড সেটা আমরা নিব। এখানে যে এখন যেমন ধরেন 1600 BCE, এটা কিন্তু আমরা হুবহু প্যাসেজে কিন্তু পাবো। দেখেন 1600 BCE যেমন আমরা নিয়েছি, এই যে 1600 BCE কিন্তু আমরা পেয়ে গেছি। দ্যাটস মিন এই 10 নাম্বার কোশ্চেনের অ্যান্সারটা কোথা থেকে এসেছে সেটা কিন্তু আমরা এক্স্যাক্ট লোকেশনটা পেয়ে গেছি। এখন 9 নাম্বারটা তাহলে আসবে কি 10 নাম্বারের উপরের প্যাসেজ থেকে, মানে এইখান থেকে বা এইখান থেকে আসতে পারে। এবং 11 নাম্বারটা কোথা থেকে আসবে, 11, 12, 13 আসবে এই 1600 হচ্ছে নিচের থেকে আসবে, এই 1600 নিচের দিক থেকে আসবে। আচ্ছা, সো এখন 9 নাম্বার প্রশ্নটা আমরা পড়ে বুঝবো এবং এখান থেকে কিছু আমরা কিওয়ার্ড নেব। ডিউরিং the third phase of construction, okay, sandstone slabs were placed in both the outer areas and the middle of the Stonehenge site. এখানে বলতেছে ডিউরিং দ্য থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন, মানে থার্ড স্টেজের, এই কনস্ট্রাকশনের থার্ড স্টেজে স্টোনেজেন স্লেবস যেটা ছিল, এই স্যান্ড স্টোন স্লেব যেটা ছিল, সেটা প্লেস করা হয়েছিল, মানে বা রাখা হয়েছিল বা স্থাপন করা হয়েছিল ইন বোথ আটার এরিয়াস অ্যান্ড দ্য মিডিল অফ দ্য স্টোনেজেন সাইড, মানে বাইরের সাইডে এবং হচ্ছে কি মিডিলেও এটিকে রাখা হয়েছিল। এখন আমরা আসলে দেখব যে কথাটা সত্য কি না। এখন চলেন, আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন, এটা আমরা নিব থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন। এখানে যেহেতু 2 নাম্বার কোশ্চেন, সো এই যে এখানে উপরে থেকে আমরা পেয়ে গেছি থার্ড ফেজ অফ কনস্ট্রাকশন। এই যে দেখেন কিওয়ার্ড আমরা পেয়ে গেছি। সো এখন আমরা দেখব যে এই যে স্যান্ডস্টোন স্লেবসটা আসলেই বোথ প্লেসে, বোথ মানে আটার স্পেসে এবং মিডিল স্পেসে তাকে প্লেসড করা হয়েছিল কিনা, রাখা হয়েছিল কিনা। আচ্ছা, পড়ে দেখি। took place around 2000 BCE. At this point, sandstone slabs known as sarsens, এই স্যান্ডস্টোন স্লেবসটা এত সালের দিকে এই নামে পরিচিত ছিল, ওয়ার অ্যারেঞ্জড ইনটু অ্যান আটার ক্রেসেন্ট অর রিং। আচ্ছা, সাম ওয়ার অ্যাসেম্বল মানে হচ্ছে কি জড়ো করা অথবা একত্রিত করা, মানে এখানে বলতেছে সাম ওয়ার অ্যাসেম্বল, কিছু তাদেরকে একত্রিত করা হয়েছিল ইনটু আইকনিক 3-piece স্ট্রাকচার, আইকনিক 3-piece স্ট্রাকচারে called TRILITHON, three tolls that stand tall in the center of Stonehenge। মানে এদেরকে সেন্টার মানে হচ্ছে কি মিডিলে তাদেরকে কিন্তু রাখা হয়েছিল। তারপরে বলছে সাম 50 অফ দিস স্টোনস আর না ভিজিবল অন দ্য সাইড, মানে 50টা স্টোনস না ভিজিবল এই সাইডে এখন দেখা যায়, উইচ মে হ্যাভ কন্টিনিউড মেনি মোর, আরও সেগুলো কন্টিনিউড করতেছে। রেডিওলজিক্যাল ডেটিং হ্যাজ রিভিল দ্যাট ওয়ার কন্টিনিউড। আচ্ছা, এখান থেকে যদি আমরা পড়ি তাহলে দেখেন এটা কিন্তু আটার ক্রেসেন্ট রিং এখানে কিছু রাখা হয়েছিল এবং কিছু রাখা হয়েছিল যে সেন্টার অফ স্টোনেহেঞ্জে, অ্যাসেম্বল ইনটু আইকনিক 3-piece স্ট্রাকচার, ঠিক আছে, কল্ড ট্রিলিটনস। এই স্ট্রাকচারে যাদেরকে আটার স্পেসে রাখা হয়েছিল তাদেরকে এই নামে ডাকা হতো। দ্যাট স্ট্যান্ড টল, এটি লম্বা হয়ে দাঁড়িয়েছিল ইন দ্য সেন্টার অফ স্টোনেহেঞ্জ, মানে এটা কি হয়েছিল সেন্টারেও তাদেরকে রাখা হয়েছিল। দ্যাটস মিন এই অ্যান্সারটা হচ্ছে আমাদের ট্রু, কারণ বোথ প্লেসে তাদেরকে রাখা হয়েছিল, আটার প্লেস এবং হচ্ছে সেন্টারে বা মিডল প্লেসে। আচ্ছা, এখন আমরা দেখব দেয়ার ওয়াজ সায়েন্টিফিক প্রুফ, মানে সেখানে সায়েন্টিফিক একটা প্রুফ আছে দ্যাট যে দ্য ব্লু স্টোন স্টুড অ্যাট দ্য সেম ইন দ্য সেম স্পট, মানে ব্লু স্টোনটা এক জায়গাতেই দাঁড়িয়েছিল, একই স্থানে দাঁড়িয়েছিল আনটিল অ্যাপ্রক্সিমেটলি 600 BCE। এখন আমরা দেখব আসলে এই ব্লু স্টোনটা এই একই জায়গায় দাঁড়িয়েছিল কিনা। যদি একই জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে অ্যান্সার হবে ট্রু, যদি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে থাকে তাহলে অ্যান্সার হবে ফলস, কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন যদি না পায় তাহলে অ্যান্সার হবে নট গিভেন। সো এই যে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড 600 BC আমরা নিলাম।
সো এখান থেকে যেহেতু আমাদের এই লাইনটা শুরু, সেন্টেন্সটা শুরু এখান থেকে পড়বো। রেডিও কার্বন ডেটিং হ্যাজ রিভিলড, মানে রেডিও কার্বন ডেটিং প্রকাশ করেছে যে দ্যাট ওয়ার্ক কন্টিনিউড অ্যাট স্টোনেহেঞ্জ, মানে এই ওয়ার্কটা স্টোনেহেঞ্জে কন্টিনিউ ছিল আনটিল রাফলি 600 বিসিই, মানে মোটামুটি 600 বিসিই পর্যন্ত এই স্টোনেহেঞ্জটা কন্টিনিউ ছিল। উইথ ব্লু স্টোনস, মানে ব্লু স্টোনের সাথে, ইন পার্টিকুলার বিং রিপোজিশন মাল্টিপুল টাইম, মানে রিপোজিশন মানে কি, মানে এটাকে বিভিন্ন জায়গায় প্লেস করা হচ্ছিল, মাল্টিপুল টাইম মানে অনেকবার, মাল্টিপুল টাইমস মানে বহুবার তাকে রিপোজিশন করা হয়েছে। রিপোজিশন মানে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখানে বলতেছে নো স্পট, সেম স্পট, স্টুড ইন দ্য সেম স্পট আনটিল অ্যাপ্রক্সিমেটলি 600 বিসি, কিন্তু এটা আসলে স্টুড ইন দ্য সেম স্পটে ছিল না, এটা রিপোজিশন হয়েছিল মাল্টিপুল প্লেসে। সো অ্যান্সার হচ্ছে ফলস। এবার দেখেন জন আরবে ক্লেম, মানে জন আরবে ক্লেম করতেছে স্টোনেহেঞ্জ ওয়াজ সাপোর্টেড বাই 20 সেঞ্চুরি ফাইন্ডিং, মানে জন আরবে ক্লেম করতেছে এই স্টোনেহেঞ্জের বিষয়ে যে এটা সাপোর্ট করত, এই যে 20 সেঞ্চুরির ফাইন্ডিংটা এটাকে সাপোর্ট করতো। এখন আসলে আমরা দেখব যে এটা সাপোর্ট করতো কি করতো না। যদি সাপোর্ট করতো তাহলে ট্রু, অন্যথায় হলে নট গিভেন, আর যদি এই ধরনের কোনো ইনফরমেশন না থাকে তাহলে হচ্ছে আমরা দেব যদি সাপোর্ট করতো তাহলে ট্রু, যদি সাপোর্ট না করে থাকে তাহলে হচ্ছে ফলস, কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা দেব নট গিভেন। সো আমাদের এখানে কিওয়ার্ড হচ্ছে 20 সেঞ্চুরি, এই যে 20 সেঞ্চুরি আমরা পেয়েছি। এখন আমরা দেখব জন আরবে আমাদের হচ্ছে একটা কিওয়ার্ড, এই যে জন আরবে আমরা পেয়ে গেছি কিওয়ার্ড। এই দাবি করেছিল কি স্টোনেহেঞ্জটা ওয়াজ সাপোর্টেড 20 সেঞ্চুরি ফাইন্ডিং, মানে 20 সেঞ্চুরির যেটা ফাইন্ডিং ছিল সেটা স্টোনেহেঞ্জকে সাপোর্ট করতো, এক কথা শেষ। আচ্ছা এখন দেখি যে সাপোর্ট করতো কিনা। ইন দ্য 17th সেঞ্চুরি আর্কিওলজিস্ট জন আরবে মেড দ্য ক্লেম, সে দাবি করলো দ্য স্টোনেহেঞ্জ ওয়াজ দ্য ওয়ার্ক অফ ড্রুইড, মানে স্টোনেহেঞ্জটা কার কাজ ছিল, এই যে ড্রুইডদের কাজ ছিল, হু হ্যাড ইম্পর্টেন্ট রিলিজিয়াস, যার একটা গুরুত্বপূর্ণ ধর্ম ছিল, পলিটিক্যাল রোলস, তারপরে জুডিকিয়াল, এগুলো যাই হোক এগুলো অনেক কিছু ছিল ক্যাথলিক সোসাইটিতে। দিস থিওরি ওয়াজ ওয়াইডলি পপুলারাইজ, এই থিওরিটা অনেক বেশি জনপ্রিয় ছিল বাই দ্য অ্যান্টিকুয়েরিয়ান উইলিয়াম স্টুকলি, হ্যাঁ এটা অনেক বেশি পপুলার ছিল এই যে একটা ব্যক্তি আছে এই ব্যক্তির দ্বারা, হু হ্যাড আনআর্থেড প্রিমিটিভ গ্রেভস অ্যাট দ্য সাইট। ওকে, ইভেন টুডে, এমনকি আজ পর্যন্ত পিপুল হু আইডেন্টিফাই, মানে মানুষ যারা এটা আইডেন্টিফাই করলো, চিহ্নিত করলো অ্যাজ মডার্ন ড্রুইড কন্টিনিউ টু গ্যাদার অ্যাট স্টোনেহেঞ্জ ফর দ্য সামার সোল্টিক, ঠিক আছে। মডার্ন ড্রুইড যেটা আধুনিক ড্রুইড ছিল সেটা গ্যাদার করা শুরু করলো, মানে সংগ্রহ করা শুরু করলো স্টোনেহেঞ্জ যেটা ছিল সেটা সামার, মানে একটা মাস বা আমরা একটা বছরের একটা ঋতু বা গ্রীষ্ম, আচ্ছা যাই হোক। হাওয়ার ইন দ্য মিডল 20th সেঞ্চুরি রেডিও কার্বন ডেটিং প্রকাশ করলো যে স্টোনেহেঞ্জ স্টুড মোর দেন 1000 ইয়ার বিফোর দ্য কেল্ট ইনহ্যাবিটেড ইন দ্য রিজিয়ন। এই যে দেখেন হাওভার মানে কি, হাওভার মানেই এই প্রশ্নটা আমাদেরকে উল্টাই দিবে, হাওভার মানে হচ্ছে কন্ট্রাডিক্ট করতেছে। যাই হোক, আচ্ছা এখানে বলতেছে জন আরবে যে ক্লেমটা করেছিল যে ড্রুইডরা এই স্টোনেহেঞ্জটা কাজ করেছে, ড্রুইডরাই এই স্টোনেহেঞ্জের কাজটা করেছে, কিন্তু 20 সেঞ্চুরিতে এসে কি বলছে, 20 সেঞ্চুরিতে এসে বলছে, এরা প্রকাশ করলো, ডেমনস্ট্রেট করলো যে স্টোনেহেঞ্জ স্টুড মোর দেন 1000 বছর আগে কেটলিক ইনহ্যাবিটেড ইন দ্য রিজিয়ন, মানে এই যে এই কেল্ট সোসাইটি যে ছিল, কেল্ট সোসাইটি যার যে ইম্পর্টেন্ট রিলিজিয়নে যে ড্রুইডদের, ঠিক আছে, এরা এখানে আসার 1000 বছর পূর্বে এই স্টোনেহেঞ্জটা এখানে স্টুড ছিল। দ্যাটস মিন কি, আরবে যেটা ক্লেম করতেছে এই স্টোনেহেঞ্জের কাজটা ছিল ড্রুইডদের, কিন্তু
এই যে 20 শতকের ডেমনস্ট্রেট বা আবির্ভাব বলছে নো, এই ক্যাথলিক সোসাইটি আসারও 1000 বছর পূর্বে এই স্টোনহেঞ্জটা এখানে স্টুড ছিল, দাঁড়িয়ে ছিল। দ্যাটস মিন জন আবরের ক্লেম অ্যাবাউট স্টোনহেঞ্জের বিষয়ে জন আবরের যে দাবি ছিল সেটাকে সাপোর্ট করছে এই 20 শতকের ফাইন্ডিং? নো, এর সাপোর্ট ছিল যে স্টোনহেঞ্জটা এই যে ড্রুইড সোসাইটি যারা ছিল এখানে, ড্রুইড সোসাইটি তারা এটার কাজ করেছে, ওয়ার্ক করেছে। কিন্তু 20 শতকে বলছে ড্রুইডরা আসার আগেই বা ওই ক্যাথলিক সোসাইটি আসার 1000 বছর আগে সেখানে স্টোনহেঞ্জটা দাঁড়ায় ছিল। দ্যাটস মিন এখানে অ্যান্সারটা হবে ফলস, ওই ক্লেমটা তারা সাপোর্ট করছে না। আচ্ছা, অবজেক্ট ডিসকভার অ্যাট স্টোনহেঞ্জ সেম টু ইন্ডিকেট দ্যাট, এখানে বলতেছে উদ্দেশ্য যেটা ডিসকভার হয়েছে অ্যাট স্টোনহেঞ্জ সিম টু, মনে হচ্ছে যে ইন্ডিকেট দ্যাট ইট ওয়াজ কনস্ট্রাক্টেড বাই এ নাম্বার অফ ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, মানে এটা বানানো হয়েছিল অনেকগুলো ডিফারেন্ট নাম্বার অফ গ্রুপ অফ পিপুলের মাধ্যমে। মানে এই স্টোনহেঞ্জ যে বানিয়েছিল এটা অনেক বেশি মানুষ, অনেক বিভিন্ন ধরনের মানুষে বানিয়েছিল, একজন এটা বানায়নি। আচ্ছা, সো এখানে আমরা কিওয়ার্ড নিব, এখানে যদিও তেমন কোনো কিওয়ার্ড নাই। সো এই ধরনের যদি কোনো কিওয়ার্ড না থাকে আমরা কি করব, পরবর্তী অ্যান্সারটা খুঁজব। পরবর্তী অ্যান্সারটা খুঁজে পেলে আমরা আসলে বুঝতে পারবো যে উপরের অ্যান্সারটা কোথায় শেষ হতে পারে অথবা কোথায় শুরু হতে পারে, এ ধরনের একটা আইডিয়া কিন্তু আমরা পেয়ে যাব। এটা হচ্ছে টিপস অ্যান্ড টেকনিক, সবসময় এটা আমরা দেখব। এইটা খুঁজতে খুঁজতে আমরা টাইম ওয়েস্ট করবো না, কখনোই করবো না। এই যে পরে দেখেন ক্রিটিসিজম অফ গিরাল্ড হকিংস, এই যে গিরাল্ড হকিং একজন ব্যক্তির নাম আছে, সো এটা আমরা প্রথমে খুঁজি। আচ্ছা দেখেন, এটা তো ছিল আমাদের লাস্ট কোশ্চেন, তাহলে গিরাল্ড, এই যে দেখেন গিরাল্ড হকিং আমরা কিন্তু পেয়ে গেছি, গিরাল্ড হকিং পেয়ে গেছি। দ্যাটস মিন এই 12 নম্বর অ্যান্সারটা এই 11 এবং এই 13-র মাঝখানে থাকবে। ঠিক আছে, এই 12 নম্বর অ্যান্সারটা 11 এবং 13-র মাঝখানে যেহেতু থাকবে, এটা হচ্ছে 13। এখান থেকে আমরা 13-র কিওয়ার্ড পেয়েছি, মানে এখানে অ্যান্সার আছে 13, আর 11 হচ্ছে এখান থেকে আমরা অ্যান্সার করেছি। দ্যাটস মিন 12-র অ্যান্সারটা আমরা এটার মধ্যে পাবো, এখানে আমরা এখন খুঁজবো। আচ্ছা, অবজেক্টিভ জন ডিসকভার at Stonehenge seem to indicate that it was constructed by number of different group of people. আচ্ছা, মানে অনেক মানুষ ডিফারেন্ট গ্রুপ অফ পিপুল সেটা স্টোনহেঞ্জটা বানাইছিল। আচ্ছা, মেডি মডার্ন হিস্টোরিক্যাল অ্যান্ড আস্ট্রোলজিস্ট নাও এগ্রি দ্যাট সেভারাল ডিস্টিংক্ট ট্রিবিউটস অফ পিপুল কন্ট্রিবিউটেড টু স্টোনহেঞ্জ, ইচ আন্ডারটেকিং এ ডিফারেন্ট ফেজ অফ ইটস কনস্ট্রাকশন। এই যে দেখেন, ইচ আন্ডারটেকিং এ ডিফারেন্ট ফেজ অফ ইটস কনস্ট্রাকশন, মানে এক একজন কি হয়েছিল, দায়িত্ব গ্রহণ করেছিল ডিফারেন্ট ফ্রেজ, মানে বিভিন্ন স্থানের কনস্ট্রাকশনের জন্য এক একজন এক একটা জায়গা তারা নিয়েছিল। আচ্ছা, এখানে বলতেছে ডিস্ট্রিক্টস ট্রিবিউটস, মানে স্বতন্ত্র যে অবদান রাখা অফ পিপুল কন্ট্রিবিউট টু স্টোনহেঞ্জ, মানে মানুষ যে অবদান রেখেছিল এই স্টোনহেঞ্জে, ইচ আন্ডারটেক ডিফারেন্ট ফ্রেজ, মানে এক একজন এক একটা জায়গা তারা নিয়েছিল। তারপরে বলতেছে বোনস, টুলস অ্যান্ড আদার আর্টিফ্যাক্ট ফাউন্ড অন দ্য সাইট সিমস টু সাপোর্ট দিস হাইপোথিসিস। আচ্ছা, এই হাইপোথিসিসটা সেটা সাপোর্ট করতেছে, তারা যে সেখান থেকে যে বোনস তারা পেয়েছে, যন্ত্রপাতি পেয়েছে, সেটা এই আইডিয়াটাকে সাপোর্ট করতেছে। যাই হোক, দ্য ফার্স্ট স্টেজ ওয়াজ অ্যাচিভড বাই নিওলিথিক এজি আর agrarians who were likely to have been indigenous the Britain Islands. Okay, যাই হোক, groups of advanced tool and more communal way on the side. Some believe that they were immigrant from European continent. এই যে এখানে আবার বলতেছে সাম বিলিভ, কিছু মানুষ বিলিভ করতো যে তারা ইমিগ্রেন্ট ফ্রম ইউরোপিয়ান কন্টিনেন্ট, মানে ইউরোপিয়ান কন্টিনেন্ট কান্ট্রি থেকে তারা ইমিগ্রেন্ট হয়ে এসেছে। হোয়াইল আদার মেইনটেইন দ্যাট দে ওয়ার প্রবাবলি, এবং অন্যরা বিশ্বাস করছে তারা সম্ভবত নেটিভ ব্রিটন, মানে ব্রিটনের তারা নেটিভ বাসিন্দা। ওকে, ডিসেন্ড ফ্রম দ্য অরিজিনাল, ডিসেন্ডেড ফ্রম অরিজিনাল বিল্ডার্স। সো দেখেন, এখানে কিন্তু আসলে বিভিন্ন জায়গা থেকে, ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে, তারপরে আবার এই যে এখানে বলতেছে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এসে এই কি বলে যে স্টোনহেঞ্জ যে কনস্ট্রাকশন ছিল তারা কিন্তু সেটি বানিয়েছে। এই পুরো প্যাসেজটা নিয়ে কিন্তু এটাই আলোচনা তারা করেছে, পুরো প্যাসেজটা নিয়ে কিন্তু তারা এইটাই আলোচনা করেছে যে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। এখানে বলতেছে ইচ আন্ডারটেক ডিফারেন্ট ফ্রেজ অফ দিস কনস্ট্রাকশন,
মানে এক একজন এক একটা জায়গার কনস্ট্রাকশন নিয়ে কাজ করেছে। আবার বলতেছে কিছু মানুষ বিশ্বাস করতো যে তারা এসেছে ইউরোপিয়ান কন্টিনেন্ট থেকে, এবং অন্যরা বিশ্বাস করতো যে না, তারা হচ্ছে সেখানকার নেটিভ, ঠিক আছে, এবং ডিসেন্ডেড ফ্রম দ্য অরিজিনাল বিল্ডার্স, মানে অরিজিনাল বিল্ডার্সদের মতো অথবা তাদের থেকে ভিন্ন, এই ধরনের কিছু একটা। তো যাই হোক, এটা আমরা জানতে পারলাম যে তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। সো আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে ট্রু। কেন ট্রু? কারণ আমাদের প্রশ্নে বলেছে যে ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, এটা যে তারা বানিয়েছে, কনস্ট্রাক্ট করেছে, তারা হচ্ছে ডিফারেন্ট গ্রুপ অফ পিপল, আর আমরা প্যাসেজেও পেয়ে গেছি সেম, সেই জন্য এটা হচ্ছে আমাদের ট্রু। এবার আমরা লাস্ট, ক্রিটিসিজম অফ গিরাল্ড হকিং থিওরি অ্যাবাউট স্টোনহেঞ্জ হ্যাজ কাম মেইনলি ফ্রম আদার অ্যাস্ট্রোনমার। মানে এই যে গিরাল্ড হকিং এর যে থিওরি ছিল অ্যাবাউট স্টোনহেঞ্জের, হ্যাঁ, এটাকে যে তারা ক্রিটিসিজম করেছিল, এটা মেইনলি এসেছিল অন্য যে অ্যাস্ট্রোনমার ছিল তাদের কাছ থেকে। এখন আমরা আসলে দেখবো যে এর ক্রিটিসিজমটা আসলে অন্য অ্যাস্ট্রোনমারদের কাছ থেকে এসেছিল কিনা। যদি হ্যাঁ, অন্য অ্যাস্ট্রোনমারদের কাছ থেকে এসে থাকে তাহলে অ্যান্সার হচ্ছে ট্রু। যদি অন্য অ্যাস্ট্রোনমারদের কাছ থেকে না এসে থাকে, প্রতিবেশীদের কাছ থেকে এসে থাকে, বা তার কোনো রিলেটিভস বা কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে এসে থাকে, বা বাসিন্দাদের কাছ থেকে এসে থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে ফলস। কিন্তু আসলে কার কাছ থেকে এই ধরনের তথ্যগুলো এসেছে, এই ধরনের কোনো ইনফরমেশন না থাকলে আমরা অ্যান্সারটা দিয়ে দেবো নট গিভেন। সো এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে গিরাল্ড হকিং, আমরা এটা আগে খুঁজে রেখেছি গিরাল্ড হকিং। আচ্ছা, এখন দেখবো, ইন দ্য 1960 অ্যাস্ট্রোনমার গিরাল্ড হকিং সাজেস্টেড দ্যাট দ্য ক্লাস্টার্স অফ মেগালিথিক স্টোনস অপারেটেড এজ এ ফর্ম অফ ক্যালেন্ডার। ওকে, ডিফারেন্ট পয়েন্ট করাসপন্ডিং, এই যে ডিফারেন্ট পয়েন্ট মনে হচ্ছে কি ডিফারেন্ট ভিউ, এক একজনের এক একটা মতামত, করাসপন্ডিং চিঠিপত্র, তো অ্যাস্ট্রোলজাল ফিনোমেনন বৈশিষ্ট্য, সাচেস সলফিস্টিক, এগুলা উচ্চারণ যদি না হয় টেনশন করার কারণ নাই, এগুলো উচ্চারণ করে সময় নষ্ট করার আসলে কোনো দরকার নাই। যে সলকিস্টিক, ফোস্টিক্স, ইকুফস্ট, মন্ড, এগুলা যেভাবে আছে একটা উচ্চারণ করলে হলো, জাস্ট মানেটা বুঝবেন। জটিল প্রশ্ন বা জটিল কোনো নামে এগুলাতে এত সময় নষ্ট করার কোনো দরকার নয় রিডিংয়ে, নাহলে মারা খাবে। ইল eclipses occurring at different times of this year. Okay, while this theory has received a considerable amount of attention, বলতেছে যখন এই থিওরিটা একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ অ্যাটেনশন এরা গ্রহণ করে, অ্যাটেনশন মানে কি, তারা একটা একটা মর্যাদা পেল বা মানুষ এটাকে পছন্দ করতেছে এমন একটা জিনিস, ওভার দ্য ডিকেডস, মানে দশকের পর দশক ধরে তারা অ্যাটেনশনটা পাচ্ছে। ক্রিটিস, এই যে ক্রিটিসিজমের বিষয় চলে এসেছে, মেনটেন দ্যাট স্টোনেজেন বিল্ডার প্রবাবলি ল্যাক দ্য নলেজ নেসেসারি টু প্রেডিক্ট সাচ ইভেন্ট। মানে এই ধরনের ইভেন্ট বা ঘটনাটাকে প্রেডিক্ট করার জন্য এই স্টোনেজদের যেই নলেজটা থাকার কথা সেটা তাদের ছিল না, যথেষ্ট পরিমাণে ল্যাক ছিল। অর দ্যাট ইংল্যান্ড ডেন্স ক্লাউড কভার উড অবসিকিউট দ্য ভিউ অফ স্কাইস। আচ্ছা, যাই হোক, এখানে ক্রিটিসিজম হয়েছে যে তাদের যথেষ্ট পরিমাণ নলেজ এই বিষয়ে ছিল না, কিন্তু কাদের মাধ্যমে বা কাদের দ্বারা ক্রিটিসিজম হয়েছে, আসলে অ্যাস্ট্রোনমারদের দ্বারা ক্রিটিসিজম হয়েছে না অন্য কারো দ্বারা ক্রিটিসিজম হয়েছে, এ ধরনের কিন্তু কোনো ইনফরমেশন এখানে নাই, যে কারণে হচ্ছে আমরা এই অ্যান্সারটা দিব হলো এনজি, মানে নট গিভেন। আচ্ছা, সো এভাবেই কিন্তু আমরা আসলে মূলত ট্রু ফলস নট গিভেন অ্যান্সারগুলো সলভ করব। এবং ক্লাসটি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই পেজটি ফলো দিবেন বা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।